বাংলায় শাসকের আইন নেই। বাংলায় আমরা এতদিন কি দেখে এসেছি? তাহলে বিরোধীদের এখানে কি আন্দোলন করার কারণটা কি? একে একে নিবেছে ডিউটি, একে একে সবাই ছেড়ে চলে গেছে। দেখুন, যে কোনো জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটুক, সেটা আমরা মনে করি সভ্যতার লজ্জা, মানব সভ্যতার এর জন্য মাথা নিচু হয় ধর্ষণের ঘটনার জন্য। বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও একটা অত্যন্ত নক্কারজনক, লজ্জাজনক ঘটনা। কিন্তু এই ঘটনা ঘটার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় এবং ওনার নির্দেশে যেভাবে স্থানীয় পুলিশ থানা এবং জেলা পুলিশ কাজ করেছে, যেভাবে মূল অভিযুক্ত সহ সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, এর থেকে প্রমাণ হচ্ছে বাংলায় আইনের শাসন চলছে। বাংলায় শাসকের আইন নেই। বাংলায় আমরা এতদিন কি দেখে এসেছি? ধর্ষণের ঘটনা ঘটেছে, কামদুনিতে ধর্ষণ হয়েছে, মুখ্যমন্ত্রীর কাজ কি ছিল? ধর্ষকদের আড়াল করা। আমরা জানি পাকশিরের ঘটনা, মুখ্যমন্ত্রী কি করেছে? ধর্ষকদের আড়াল করে যিনি ধর্ষিত হয়েছেন তার সম্মান নষ্ট করেছেন, তার ব্যক্তিগত জীবনকে তুলে ধরে তার ভাবমূর্তিকে নষ্ট করার সমাজে চেষ্টা চলেছে। এর পরবর্তীতে আপনি আরজি করের ঘটনা দেখুন বা হাসখালির ঘটনা দেখুন, প্রত্যেক ক্ষেত্রেই যে মুখ্যমন্ত্রীর ছোট তত্ত্ব, ছোট ঘটনা বলে 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 উনি বিষয়গুলোকে সরলীকরণ করতেন, সেই পরিস্থিতি আজ বাংলায় চলছে না। আজকে বাংলার সরকার মহিলাদের সাথে আছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। সেখানে আর নতুন করে কিছু বলার কথা তো প্রয়োজন নেই, বাংলার মানুষ খুশি ওনার তৎপরতায়। আচ্ছা, এই যে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি নাকি সেই ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন, নিজে তার বাবা মার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে তার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়ির সামনে, এবং সেই পুলিশ মোতায়েন করে তাকে নাকি হাউস অ্যারেস্ট করা হচ্ছে, এটা মানে চক্রান্ত করা হচ্ছে যাতে তিনি সেখানে না যেতে পারেন। কি বলবেন? দেখুন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন তিনি ওখানে যেতে চেয়েছিলেন, তাকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে। আচ্ছা, উনি তো 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। পাকশিরের ঘটনার পরে পাকশিরের নির্যাতিতার বাড়িতে কি উনি গেছিলেন? কামদুনিতে কি উনি ওই সময় গেছিলেন? অনেক পরে গিয়ে লোককে মাওবাদী বলে চলে এসেছিলেন। উনি আরজি করের অভয়ার বাড়িতে কবার গেছিলেন? আরজি করের রাত দখলের লড়াইতে উনি ছিলেন, উনি ছিলেন হাসখালিতে গেছিলেন। এরকম বহু ধর্ষণের ঘটনা বিগত 15 বছরের তৃণমূল আমলে হয়েছে, এবং সেই তৃণমূল আমলের করে যাওয়া পাপ, সেই পাপকে বাংলার মানুষ কোনোদিন ভুলতে পারবে না। বাংলার রাজনৈতিক ইতিহাসে 15 বছরের একটা কালো অধ্যায় হিসেবে থাকবে। তো সেই 15 বছরের কালো অধ্যায় কসবা ল কলেজের ধর্ষণ থেকে শুরু করে, আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ থেকে শুরু করে, কামদুনির ধর্ষণ থেকে শুরু করে, পাকশিরের ধর্ষণ থেকে শুরু করে, বাংলা জুড়ে যে মহিলাদের ওপর নির্যাতন চলেছে, নির্মমতাপূর্ণ সরকার চলেছিল, তাকে তো কোনোদিন ক্ষমা করা যাবে না। সেই সময় উনি কোথায় ছিলেন? আজকে উনি বলছেন উনি যেতে চাইছেন, ওনাকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে। দেখুন, ওনাকে পুলিশ হাউস অ্যারেস্ট করেছে কিনা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের বক্তব্য, যদি উনি ওখানে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নষ্ট করার চেষ্টা করেন, শান্তির শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেন, তাহলে ওনাকে হাউস অ্যারেস্ট করতেও পারে। শুধু আইনতভাবে হচ্ছে না, হওয়ার তো কিছু নেই। আর বিরোধীরা আন্দোলন করবে, এটা বিরোধীরা করার অধিকার। আমি নিজে বিরোধী রাজনীতির প্রোডাক্ট। আজকের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনিও বিরোধী আন্দোলন করে এসেছেন, বিরোধী দলনেতা ছিলেন। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় দীর্ঘদিনের বিরোধী আন্দোলন করেছেন, এবং বিরোধিতা করেই তো মানুষ সরকারে আসেন, স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্যটা এখানে নয়। আমার বক্তব্যটা হলো, এই বিরোধিতার রাজনীতি মানুষ করবে কখন? যখন পুলিশ প্রশাসন ব্যর্থ হবে, সঠিকভাবে কাজ করবে না, তখন থানা ঘেরাও হবে, ডেপুটেশন হবে, আন্দোলন হবে, অবশ্যই হবে, করাটাও উচিত। আমি মনে করি বিরোধীদের এটাই গঠনমূলক ভূমিকা। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তো সবাইকে গ্রেপ্তার করেছেন, তাহলে বিরোধীদের এখানে কি আন্দোলন করার কারণটা কি? আদতে কারণটা হলো আন্দোলনের নাম করে এখানে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ওখানে ধর্মীয়ভাবে গন্ডগোল বাঁধানো। সেই চেষ্টাটাই তৃণমূল এবং বামেদের একটা অংশ, এই মাকুলার যারা কালচার থেকে উঠে এসছে, যারা এই সিপিএম এর সঙ্গে তৃণমূল এখন এক হয়ে গিয়ে সিপিএম মূল কালচার থেকে উঠে এসছে, তারা এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছিল। সেখানে প্রশাসনের ব্যবস্থা নেবে, স্বাভাবিক। তো প্রশাসনের তো কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসন কাজ করবে।
আচ্ছা, উনি তো বারবার বলে এসছেন যে একটি ধর্ষণকে একটি ছোট ঘটনা বলেছেন, কখনো বলেছেন মহিলাদের রাত্রি 8টার পর বাড়ি থেকে বেরোতেন না, কখনো বলেছেন যে মাঝরাতে কেন সেখানে মহিলাটি কাজ করছিল, এরকম নানা কথা তিনি বলেছেন এক সময়। তাহলে হঠাৎ করে এই বারুইপুর ঘটনা ওনারা তো তৎপরতা কিসের যাওয়ার? দেখুন, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিমবঙ্গের মানুষের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার প্রচেষ্টা চলছিল। বারুইপুরের ঘটনার পরবর্তীতে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটানোর চেষ্টা হয়েছে এই মাকুলার সিপেমুল কালচারের জোর থেকে, তাদের মূল উদ্দেশ্যটা কি? তাদের মূল উদ্দেশ্য শান্তিপ্রিয় বাংলাকে অশান্ত করা, বারুইপুরকে অশান্ত করা। আজ বারুইপুরে আমি আবারও বলছি, আন্দোলন করার অধিকার ছিল, রাত দখলের অধিকার ছিল, ডেপুটেশন দেওয়ার অধিকার ছিল, মিটিং করার অধিকার আছে, মিছিল করার অধিকার আছে। সরকার কোথাও কোনো ভুল করলে বিরোধীরা তার বিরোধিতা করবে, 100 বার করবে। এটা বিরোধীদের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। কিন্তু ধর্ষণের পরবর্তীতে যেভাবে সরকার ব্যবস্থা নিয়েছে, আপনি একদিকে সেটাকে মাপদণ্ড করে রাখুন, আর একদিকে দেখুন আরজি করের ঘটনা, পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, কসবা ল কলেজ, এই 5টা ঘটনা, এই ঘটনাটা মেলান। সেখানে সরকারের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা, আজকের পুলিশ প্রশাসন, আজকের সরকারের ভূমিকার পার্থক্যটা এখানে। আচ্ছা, আপনি বিরোধী রাজনীতির কথা বলেন এবং তার পরিপ্রেক্ষিতে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম তৃণমূল ভবনের দখল নিয়েছেন। এবং তাহলে কি কালীঘাট যে পন্থী তৃণমূল, তারা কি এখন কোণঠাসা? মানে তিনি তো একদম বললেন যে আমরাই আসল তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, তাহলে কি একদম কোণঠাসা হয়ে গেলেন কালীঘাট পন্থী তৃণমূল? দেখুন, তৃণমূলের ঘরোয়া ঝামেলা, তৃণমূলের মধ্যে কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, কে জেরক্স তৃণমূল, সেটা তৃণমূলরা বলতে পারবে। এখন তৃণমূলের মালিকানা কে হবে? তৃণমূলের মালিকানা কি কালীঘাটে থাকবে, না ঋতব্রতর কাছে যাবে, চটিচাটার পক্ষের কাছে থাকবে, না বালিশচাটার পক্ষের কাছে থাকবে? তারা বলতে পারবে। এই নিয়ে তো আমাদের আগ্রহ দেখানোর কোনো প্রশ্ন নেই। এর সাথে আমাদের দূর অবধি কোনো সম্পর্কও নেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিকগতভাবে। এটা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বরা বলেও দিয়েছে। এবং আমারও একজন রাজনৈতিক কর্মী বা অ্যাক্টিভিটিস হিসেবে মনে হয় না যে এর সঙ্গে কোনো বিজেপির সম্পর্ক রয়েছে। তৃণমূলের ঘরোয়া ঝামেলা, কে তৃণমূলের প্রতীক নেবে, কে তৃণমূলের নাম নেবে, কে বিরোধী দলনেতার আসন নেবে, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, এবং মূল ঝামেলাটা হচ্ছে তৃণমূলের যে অর্থনৈতিক তহবিলটা আছে ওটাকে দখল করবে, সেই নিয়েই ওদের মধ্যে ঝামেলা। এবং এটা ওদের ঘরোয়া ঝামেলা, আমরা এটাকে উপভোগ করছি, এটুকুনি বলতে পারি। কিন্তু এর সঙ্গে আমাদের কোনো প্রয়োজনীয়তাও নেই। আর তৃণমূল এখন বহুভাবে বিভক্ত, এক অংশ এনসিপিআই, এক অংশ আজকে ঋতব্রত তৃণমূল, এক অংশ মমতা তৃণমূল, এক অংশ বঞ্চিত তৃণমূল, এক অংশ জেলের তৃণমূল, জেলে আছে। তো কোন তৃণমূল কি করবে সেটা তারা বলতে পারবে। আচ্ছা, এই যে তৃণমূলের কথা হচ্ছে, তার পিছনে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিল একদম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আস্তে 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 একদম, মানে দলটা তো শেষ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজের যে একটা শক্তি, মানে কর্মী শক্তি, সেটাও কি শেষ হয়ে যাচ্ছে? দীর্ঘ রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে ক্লান্ত, পরিশ্রান্ত, এবং আজকে ওনার অবসর নেওয়ার সময় এসছে। একে একে নিবেছে ডিউটি, একে একে সবাই ছেড়ে চলে গেছে। দেখুন, মমতা ব্যানার্জি সাধের ফিরাত দলে নেই, অরূপ বিশ্বাস সাথে নেই, সাথে নেই ঋতব্রত, সাথে নেই চন্দ্রিমা ভট্টাচার্য, সাথে কেউ নেই। কাকুলি সাথে নেই, দেব পাগলু ড্যান্স সাথে নেই, রচনা ব্যানার্জি সাথে নেই, সায়নী ঘোষও সাথে নেই। যারা এতদিন মমতা ব্যানার্জিকে আলো করে বসে থাকতো বিগত 15 বছর বা তার আগে, তৃণমূলের যে সমস্ত নেতা, মন্ত্রী, অভিনেতা, অভিনেত্রী, যারা এতদিন মহানায়ক, মহানায়িকা পুরস্কার পেয়েছে, সেই সমস্ত তথাকথিত সেলিব্রিটি বলুন, বুদ্ধিজীবী বলুন, চটিজীবী বলুন, তারাও পাশে নেই। এমপিরা পাশে নেই, বিধায়করা পাশে নেই, নেতারা পাশে নেই, আদরের বালুটাও পাশে নেই। তো এই জায়গা দাঁড়িয়ে আজকে উনি সম্পূর্ণভাবে রাজনৈতিক জীবনে নিঃসঙ্গ, এবং উনি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উনি আজকে একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। কারণ সিটিং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পরপর দুবার নির্বাচনে একই ব্যক্তির কাছে পরাজিত হওয়া, সেটার রেকর্ড একমাত্র ওনারই আছে। 2021 সালে নন্দীগ্রামের নির্বাচনে আগ বাড়িয়ে গিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে হেরেছে মমতা ব্যানার্জি,
এরপরে 2026 সালে মমতা ব্যানার্জি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, কংগ্রেসের রাজনীতি করেছেন, যেখান থেকে উনি সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই ভবানীপুর ওনার বাড়ি যেখানে, ওনার পাড়া যেখানে, সেখানে গিয়ে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের দামাল ছেলে, বাংলার জননেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে ওই ভবানীপুরে গিয়ে তাকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন এবং পরপর দুবার সিটিং মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচনে হেরে প্রমাণিত হয়েছে যে মমতা ব্যানার্জি বাংলার রাজনীতিতে যে অপ্রাসঙ্গিক এবং সম্পূর্ণভাবে বাংলার রাজনীতিতে আর তার কোনো স্থান নেই। ওনার বর্তমানে অবসরে যাওয়া উচিত, বয়সও হচ্ছে, ওনার দীর্ঘ সুস্থ এবং দীর্ঘায়ু আমরা কামনা করি, ওনার সুস্থতা থাকুক, উনি অনেক দিন বাঁচুন, আমাদের মধ্যে থাকুন, কিন্তু ওনার রাজনৈতিক অবসর নেওয়ার সময় এসছে, কারণ ওনার পাশে আজকের দিনে কেউ নেই, শুধু আছে হাতে পেন্সিলের মতো স্বাদের ভাইপো, সেও কতদিন থাকবে আর বলা যাচ্ছে না। এই যে একের পর এক গ্রেফতারি হচ্ছে, এবং গ্রেফতার হলো দেবরাজকে গ্রেফতার করা হলো, অদিতি মুন্সির যে স্বামী, এবং তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ। তবে দেখা গেছে তার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, কিন্তু সেই তদন্তকারী অফিসার যেই মোবাইল ফোন হাতে আসার আগেই নাকি তার সমস্ত চ্যাট যে হিস্ট্রি, সেই হিস্ট্রি ডিলিট করা হয়েছে। তাহলে মানে কোন বড় মাথাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, মানে আড়াল করা হচ্ছে, কি বলবেন? দেখুন, বড় মাথা, ছোট মাথা, মেজো মাথা বলে এখানে কিছু নেই। দেবরাজ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা থেকে অভিষেক ব্যানার্জির কালেকশন এজেন্ট হিসেবে কাজ করতো। পুরো উত্তর চব্বিশ পরগনা থেকে টাকাটা তুলে নিয়ে গিয়ে অভিষেকের কাছে পৌঁছে যেত, মানে ভাইপোর কাছে পৌঁছে যেত। তো পিসি ভাইপোর কালেকশন এজেন্ট হিসেবে ও উত্তর চব্বিশ পরগনা জুড়ে কাজ করতো। সে জায়গায় দাঁড়িয়ে এই দেবরাজ, যার ফুলে ফেপে ওটা তৃণমূল আমলে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, বিধাননগরের ক্ষমতা তার হাতে, তার স্ত্রী সে বিধায়ক হয়েছিলেন, তো সেখানে দাঁড়িয়ে এই দেবরাজের গ্রেফতারি প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে আস্তে 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 কিন্তু যেদিকে মূল যাচ্ছে নিশানাটা, সেটা হলো তার মালিক যার হাতে কালেকশন করতে, সে অভিষেক ব্যানার্জির দিকে। কারণ অভিষেক ব্যানার্জিরও গ্রেফতারি আমার মনে হচ্ছে আইনতভাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেভাবে দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতির সঙ্গে সে যুক্ত, সেবাশ্রমের দুর্নীতি থেকে শুরু করে গরু চুরি থেকে, বালি চুরি থেকে, চাকরি চুরি থেকে, এমন কোনো চুরি নেই যেখানে অভিষেক নেই। সব চুরির শেষ মাথার নাম অভিষেক। তো সেই একজন চোর, বা চোর বললে তো ছোট করা হবে, এদের ডাকাত বা মাফিয়া ডন বলা উচিত। এই মাফিয়া ডনগুলো, এদের তো গ্রেপ্তার হওয়া উচিত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন, এবং তিনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক ঘনিষ্ঠ যারা তাদেরকে গ্রেফতার করছেন, এবং গ্রেফতারির সময় যারা গ্রেফতার করতে যাচ্ছেন সেই পুলিশ অফিসাররা নাকি মা বোনেদের সাথে দুর্ব্যবহার করছেন, এরকম একটা এলিগেশন আনছেন তিনি। এই এলিগেশন নিয়ে কি বলবেন? দেখুন, সময়ের কি নির্মম পরিহাস। আজকে অভিষেক ব্যানার্জি, যার রাজনীতি ছিল পিসি আর পুলিশ, সাথে 10,000 পুলিশ আর মাথার ওপরে পিসির হাত নিয়ে, যার বাংলার রাজনীতিতে উত্থান, তৃণমূলরা তাকে বলতো সেনাপতি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারপরে যুবরাজ, আরো অনেক কিছু গেম চেঞ্জার, বিভিন্ন সময় বিভিন্ন উপাধিতে আমরা তৃণমূলের কর্মী সমর্থকদের দেখেছি অভিষেক ব্যানার্জির মাথায় পড়াতে, সেই মাথায় পালক হিসেবে জুড়ে দিতে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় দিনের পর দিন যে কাজগুলো অভিষেক ব্যানার্জি পুলিশকে দিয়ে করিয়েছে বিগত 15 বছরে, স্বাধীন সংবাদ মাধ্যম, ইউটিউবারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া থেকে শুরু করে, বিরোধী কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো থেকে শুরু করে, যত রকম দুর্নীতি অনাচার করা যায় পুলিশ এবং প্রশাসনের অপব্যবহার করে সবটাই করেছে। এবং এখানে একটা জিনিস আপনাদের মার্গদর্শন নিতে হবে বা বুঝতে হবে বা বিশ্লেষণ করতে হবে, গত 15 বছর, তার আগের 34 বছর, এই 49-50 বছরের রাজনীতিতে পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছিল পার্টি অফিস থেকে, বা কোনো কোনো ক্ষেত্রে কালীঘাট থেকে। যে নির্দেশ আসতো সেই নির্দেশ অনুসারে পুলিশ এবং প্রশাসন কাজ করতো। আজকে প্রশাসন আলাদা, পার্টি আলাদা। প্রশাসন প্রশাসনের কাজ করছে, পার্টি পার্টির কাজ করছে। এই যে দুটো সম্পৃক্ত না হয়ে দুটোর মধ্যে বিভাজন তৈরি হয়েছে, রাজনীতি রাজনীতির জায়গায়, প্রশাসন প্রশাসনের জায়গায়। এই বিষয়টাকে হয়তো অভিষেক ব্যানার্জি বুঝতে পারছেন না, কারণ উনি তো ওই সংস্কৃতি, ওই কালচার থেকে তৈরি হয়েছেন, এই কালচার, এই ডক্ট্রিনের উনি প্রতিষ্ঠাতা। তো সেখানে দাঁড়িয়ে উনি এটাই ভাবছেন। কিন্তু আমার এখানে পরিষ্কার বক্তব্য, এই বাংলায়
যে পরিস্থিতি অভিষেক ব্যানার্জিরা তৈরি করেছিল, 15 বছরের যে পাপ, সেই পাপ মুছে দিয়ে বাংলার মানুষ বেরিয়ে আসছে। এবং এই বাংলার মানুষ 15 বছরের কালো অধ্যায় ভুলতে চাইলেও ভুলতে পারবে না। ইতিহাস কোনোদিন এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল, তৃণমূলের নেতাদের, কর্মীদের কোনো দিন ক্ষমা করবে না। যতই এরা এখন ঋত তৃণমূল, মৃত তৃণমূল, বালিশ তৃণমূল, এনসিপিআই তৃণমূল বা অন্য কিছু হয়ে নিজেদেরকে যে কলুষিত মুক্ত করতে চাক, কিন্তু এদের পাপ মানুষ ক্ষমা করবে না। আচ্ছা, যে সেবাশ্রয় নিয়ে আপনি কথা বললেন, সেখানে দেখা যাচ্ছে একাধিক দুর্নীতি, মানে লাইসেন্স না থাকা সত্ত্বেও এরকম একটা স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি চালনা করা হতো, মানে সেই প্রসঙ্গের, মানে এই প্রশ্নের উত্তরে কি বলবেন? মানে একদম লাইসেন্স ছাড়া একটা স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি চলছে। দেখুন, তখন বাংলায় মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি রামনহাটের সাংসদ, তার উদ্যোগে সেবাশ্রম হয়েছে। তো বাংলার তৎকালীন সময় যিনি নিজেকে মানুষের মালিক মনে করতেন, বাংলার মানুষকে নিজের কৃতদাস মনে করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো সেখানে সেবাশ্রম করছে। সেখানে কারোর তো কিছু বলার অধিকার ছিল না, করার অধিকার ছিল না, কেউ কিছু করতে পারেনি। এই যে দুরাচার হয়েছে প্রত্যেক জায়গায়, সেবাশ্রমের নামে মানুষের উপর অত্যাচার হয়েছে, মানুষ সেখানে সুস্থ থেকে আর অসুস্থ হয়ে ফেরত এসছে। তো এই যে জিনিসগুলো চলেছে, এর বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং হওয়াটাও প্রয়োজন। একের পর এক দেখা যাচ্ছে ডিম থেরাপি হচ্ছে, এবং সেই ডিম থেরাপি একদম মহুয়া মৈত্রর গায়ে ডিম শুধু না, বেগুন এবং তার সাথে সাথে হচ্ছে কাদা গোবর সবই ছোড়া হয়েছে তার গায়ে, এবং সেই ডিম বেগুন খেয়ে একদম কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা এবং বিজেপি হচ্ছে বেগুনের বাচ্চা, এবং এই বলে বিজেপিকে তুলনা করলেন, কি বলবেন, মানে তুলোধনা করলেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে বিগত 15 বছর অনেক বাঘ, অনেক ভাল্লুক, অনেক সিংহ, অনেক সিংহী তৈরি হয়েছে। 4 তারিখের পরে বেশিরভাগ বাঘকেই দেখা গেছে ইঁদুর হয়ে, হয় তারা বাড়ি ঢাকতে পারছেন না বা তারা জেলে। তো এরকম অনেক বাঘ ভাল্লুককে তো আমরা ইঁদুরে পরিণত হতে দেখেছি। যা নতুন করে তৃণমূলের কাউকে আর বাঘ ভাল্লুক বলে লাভ নেই, সবাই এখন ইঁদুর। তৃণমূলে সবাই ইঁদুর। কিন্তু আমার একটা পরিষ্কার বক্তব্য, এই ডিম মারা, গোবর মারা, পচা টমেটো ছোড়া, পচা ডিম ছোড়া, বেগুন ছোড়া, এগুলোকে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে সমর্থন করে না। আমাদের মাননীয় রাজ্য সভাপতি এই কথাটাকে বারে বারে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। কারণ ডিম ছোড়া কোনো পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ 4 মের ফলাফলে পরিষ্কার করে দিয়েছেন, তৃণমূল নামের দলটা বাংলা থেকে গণতান্ত্রিকভাবে অপসারিত হয়েছে। তাদের উচিত শিক্ষা বাংলার গণদেবতারা দিয়ে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমরা এই ডিম ছোড়া, পাথর ছোড়া এগুলোকে সমর্থন করছি না। কিন্তু কোথাও যদি বিজেপির কর্মীরা না করে, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এগুলো করছেন স্বতঃস্ফূর্তভাবে। কারণ বিগত 15 বছর সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ফলে মানুষের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। তো এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমার মতে এগুলো হওয়া উচিত না। আমরা এর নিন্দা জানাচ্ছি। একদম শেষ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই রচনা বন্দ্যোপাধ্যায় একদম জল্পনায় আর তুঙ্গে, তাকে নিয়ে একদম জল্পনা তুঙ্গে, এবং রচনা বন্দ্যোপাধ্যায় যে আরবানা মন্তব্য, সেই মন্তব্য নিয়ে একদম জল্পনায় রয়েছেন তিনি। এবং আরবানাতে তিনি যে বলেছেন যে তিনি আরবানাতে ফ্ল্যাট কিনতে নাকি যোগ্যতার প্রয়োজন, এবং তিনি নাকি প্রথম যে হচ্ছে অমিতাভ বচ্চনের সাথে সিনেমায় কাজ করেছে। তো কি বলবেন, মানে তার যোগ্যতায় তিনি এই কাজ পেয়েছিলেন এবং সিনেমা করেছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, উনি ওনার পেশাগত জীবনে অমিতাভ বচ্চনের সাথে সিনেমা করেছেন কিনা, বা শাহরুখ খান, সালমান খান, মিঠুন চক্রবর্তী, আরও অনেকের সাথে হয়তো সিনেমা করে থাকতে পারেন বা করেছেন কিনা, এগুলো আমাদের জানা নেই। এটা ওনার সম্পূর্ণ পেশাগত জীবনের ব্যাপার। উনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন, উনি অনেক নায়ক নায়িকার সাথেই হয়তো অভিনয় করেছেন, করতেই পারেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আরবানায় থাকতে কি যোগ্যতা লাগে না লাগে, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তি জীবনের ব্যাপার। আমরা ওনার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলবো, যেহেতু উনি রাজনীতিতে এসেছেন। তো রাজনীতিতে আসার পর থেকে দেখেছি বিভিন্ন সময় এমন কিছু মন্তব্য করা যেটা নিয়ে খিল্লি হয়েছেন। প্রথমে ওই ধোয়া দেখলেই কারখানা, এগুলো বলেছেন। পরবর্তীতে সেখান থেকে ওনাকে দেখেছি বিভিন্ন সময় আরও বিভিন্নভাবে উনি কিন্তু মিম মেটেরিয়াল বা খিল্লির মেটেরিয়ালে পরিণত হয়েছেন। বর্তমানে উনি বলছেন আরবানায় থাকতে যোগ্যতা লাগে, সব ঠিক আছে। উনি তৃণমূল পার্টি করেছেন, বুঝতে উনি পারেননি, বুঝতে দেরি হয়েছে। আদতে কি জানেন তো, এদের সবার 4 তারিখের পরে জ্ঞানচক্ষু খুলেছে।
4 তারিখে যদি তৃণমূল জিততো এদের কারোর জ্ঞানচক্ষু খুলতো না, কিন্তু 4 তারিখ মানুষ তৃণমূলকে জেতায়নি, মানুষের দরবারে তৃণমূল রিজেক্টেড হয়েছে, ব্যাপকভাবে মানুষ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা থাকুক না, কিছু কথা বলুক, আপনারাও হাসাহাসি করতে পারেন, আমরাও হাসাহাসি করতে পারি। রাজনীতিটা খুব সিরিয়াস জায়গা, সেখানে এত সিরিয়াস কাজের মধ্যে দিয়ে থাকতে হয়, কড়া পাকের মধ্যে দিয়ে থাকতে হয়, তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে একটু কমেডি এলিমেন্ট পেলে অসুবিধা কি? আগে তো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কাছে কমেডি এলিমেন্ট ছিলেন, এখন উনি নেই। এখন উনি যখন নেই তখন কিছু নতুন কমেডিও তো আমাদের দরকার। সেই সিনেমারই কথা বলি, যেহেতু উনি সিনেমা জগতের লোক, যতই অ্যাকশন সিনেমা হোক তার মধ্যে তো একটু কমেডি থাকে। রাজনীতিতেও কমেডির জায়গা আছে, উনি আছেন, আরো কয়েকজন আছে, তারা আমাদের কমেডি দিচ্ছে, আনন্দ উপভোগ দিচ্ছে, দিন না, অসুবিধা কি? অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নীলাভ বন্দ্যোপাধ্যায়। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য ওখানে জানাতে পারেন। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি। অসংখ্য ধন্যবাদ।